সুর বাজছে, যা হয়তো এজা নিজেও এখনো স্বীকার করতে প্রস্তুত নয়। ডিনার টেবিলে এসে বসতে এজার অস্বস্তি কয়েকগুণ বেড়ে গেল। ঠিক তার বিপরীত দিকে এসে বসেছে এলটান। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা যেন লেপ্টে আছে, যা দেখে এজার মনে হচ্ছে লোকটা থেকে মনে মনে খুব মজা করে বিদ্রুপ করছে। এজা কোনো মতে এলটানকে উপেক্ষা করে প্লেটে রাখা পোলাও আর মাংসে মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। হঠাৎ ডিনার টেবিলের নিচে এজা তার পায়ে কারো পায়ের মৃদু ছোঁয়া পেল। এলটান তার পা দিয়ে এজাকে খোঁচা দিচ্ছে। এজা চমকে গিয়ে নিজের পা সরিয়ে নিতে চাইল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে টেবিলের নিচে সজোরে কারো পায়ে লাথি মেরে বসল সে। কি রে এজা, আমাকে লাথি মারলি কেন? সারা ব্যথায় কুকড়ে উঠে জিজ্ঞেস করলো। এজা থতমত খেয়ে প্লেট থেকে মাথা তুলে আমতা আমতা করে বলল, তেলাপোকা। সারার নিচে বিশাল বড় এক তেলাপোকা আমাকে ডিস্টার্ব করছে। শেষ কথাটা এজা তাতে দাঁত চেপে এলটানের দিকে তাকিয়ে বলল। এলটানের বাবা বেশ অবাক হলেন। বলছো কি মা, আমাদের এই বাসায় তো কখনো কোনো তেলাপোকা দেখিনি। এলটানের চাচাও সায় দিলেন। হ্যাঁ মা, তোমার কোথায় দেখতে কোথাও ভুল হয়েছে। সবাই যখন তেলাপোকা নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন এলটান অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আরে তোমরা এত চিন্তা করো না, মেডিকেলে যারা পড়ে অতিরিক্ত পড়াশোনা চাপে তাদের মাথায় এমনিতে একটু সমস্যা থাকে। এই যে এবার তার কপাল কুচকে সরু চোখে এলটানের দিকে তাকালো। বাই এনি চান্স আপনি কি পরোক্ষভাবে আমাকে পাগল বললেন? না, ডিরেক্টলি বললাম। এলটান ভ্রু নাচিয়ে উত্তর দিল। এই যার মাথায় এবার আগুনের মতো গরম হয়ে গেল। সে কিছু একটা বলে এলটানকে তুলোধুনো করতে যাবে, তখনই এলটানের মা মাঝখানে কথা বলে উঠলেন। ওফ এলটান, মেয়েটাকে অন্তত শান্তিমতো খেতে দিত। আর মেডিকেলে পড়লে যদি মানুষ মেন্টাল হয় তবে তো তুইও মেন্টাল দের প্রফেসর, তুই তো বড় লেভেলের পাগল। এলটানের মায়ের কথা এই যে শব্দ করে হেসে উঠল। ডিনার টেবিলের গাম্ভীর্য ছাপিয়ে হাসির রোল পড়ে গেল। এলটান এবার একটু দমে গিয়ে প্রসঙ্গ পাল্টাতে তার চাচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রুটো কোথায়? ওকে দেখছি না ডিনার টেবিলে। রুটোর মা চিন্তিত মুখে উত্তর দিলেন, হ্যাঁ রে এলটান, আমি ওকে বিকেল থেকে দেখছি না, বারবার কল দিচ্ছি কিন্তু ফোনও ধরছে না। আচ্ছা তুমি বেশি চিন্তা করো না, আমি খেয়ে উঠে ওকে কল করে দেখছি। এলটান আশ্বাস দিল। খাওয়া শেষে সবাই যখন রুমের দিকে যাচ্ছে, তখন এলটান হঠাৎ গম্ভীর স্বরে এই জায়গায় থামালো। 5 মিনিটের মধ্যে বই নিয়ে আমার রুমে আসবে। এই যে অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। কেন? কাল যে তোমার আইটেম আছে তা কি ভুলে গেলে? প্রিপারেশন কি খুব ভালো? এলটানের স্বরে এখন কেবল একজন দায়িত্বশীল শিক্ষকের সুর। আমি সকালে উঠে পড়ে নেব। এই যা সংক্ষেপে উত্তর দিল। তুমি যে কত সকালে ঘুম থেকে ওঠার মেয়ে তা আমার খুব ভালো করে জানা আছে, দেরি না করে চলে আসো গো। এলটানের গম্ভীর ধমকে এই যার কথা বাড়ানোর সাহস পেল না। বই আনতে যাওয়ার পথে বারান্দায় সারার সাথে দেখা হতে এই যা কচকচ করে উঠল। তোর ভাই আস্ত একটা শয়তান, ডিকশনারিতে শয়তান শব্দের বদলে ওনার নাম রাখা উচিত। সারা এইজার কথায় সায় দিয়ে ফিক করে হেসে দিল। এইজা গটগট করে চলে যেতে সারা আপন মনে হাসতে লাগলো। এলটানের রুমের ভেতর পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো এইজা। সিলিং থেকে ঝুলছে একটি বিশাল ক্রিস্টাল ছাড়বাতি, যার টিমটিমে উষ্ণ আলো পুরো ঘরকে মায়াবী করে রেখেছে। ঘরের দেয়ালগুলো ধূসর এবং অফ হোয়াইট রঙের মিশেল, যা আভিজাত্যের পরিচয় দিচ্ছে। একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল এক বুকশেলফ, যেখানে কয়েক হাজার মেডিকেল এবং সাহিত্যের বই সুশৃঙ্খলভাবে সাজানো। রুমের ডান দিকের দেয়ালটা সম্পূর্ণ কাচের তৈরি, যেখান থেকে রাতের শহর আর জ্যোৎস্নার আলো সরাসরি বিছানায় এসে পড়ে। মাঝখানে রাখা বিশাল কিং সাইজ বেড, মেঝে জুড়ে বিছানো হয়েছে পারস্য শৈলীর নরম কার্পেট। এই যে সব আভিজাত্য দেখে কিছুটা ভরকে গেল। সে তার বইগুলো শক্ত করে চেপে ধরে পড়ার ভান করে কোনার ডিক্কার একটি ভেলভেট সোফায় বসতে গেল, কিন্তু উত্তেজনায় হোক বা অন্যমনস্কতায় সোফায় বসতে গিয়ে পড়ে যায়। এটান একটা দীর্ঘশ্বাস পেলে এই জায়গায় একদম পাচাগোলা করে কোলে তুলে নিল। তার চোখে মুখে কৌতুক আর বিরক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। এলটান তার গভীর কণ্ঠে বলল, এখনো ঠিক করে বসতেও শিখলে না ড্রামা কুইন, তোমাকে দেখছি সারা জীবন কোলে নিয়ে ঘুরতে হবে। হঠাৎ এভাবে শুনে ভেসে উঠে এই যে প্রচন্ড লজ্জিত হলো। সে ছটফট করে বলল, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন বলছি। এলটান তার ভ্রু কুচকে তাকালো, একটু বাঁকা এসে বলল, ছেড়ে দেবো? সত্যিই তো? হ্যাঁ ছাড়ুন। এইজা জেদ ধরে বলল। এলটা যেন কথা শোনার অপেক্ষাতেই ছিল। সে হাত আলগা করে এইজাকে নিচে ফেলে দিতে চাইল। মেঝেতে পড়ার পরে এইজা আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে এলটানার গলা জড়িয়ে ধরল। আরে আমাকে নিচে ফেলছেন কেন? সেফ জায়গায় নিয়ে বসান। এইজার এই কাণ্ড দেখে এলটানার হাসি চেপে রাখতে পারল না। তার গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে থাকা সেই মন খোলা হাসিটা ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হলো। সে হাসতে হাসতেই এইজাকে নিয়ে স্টাডি টেবিলের আরামদায়ক চেয়ারটিতে বসিয়ে দিল। এক মুহূর্তে এলটানের হাসি মুখ আবার সেই চিরাচরিত গম্ভীর শিক্ষকের মতো হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ল্যাম্পটা জেলে দিয়ে হুকুমের সুরে বলল, নাও এবার বই খোলো। এই যে এবার বাধ্য ছাত্রীর মতো বই খুলল। রুমের এক কোণে ঘুটঘুটে অন্ধকারে হাঁটুতে মুখ গুজে বসে আছে রুদ্র। বাইরে চাঁদের আলো ঠিকরে বলল, এই ঘরটা যেন এক টুকরো শোকের আস্তানা। তার বন্ধুর বাসার এই গেস্ট রুমটাকে সে গত কয়েক ঘন্টায় দেবদাস হওয়ার উপযুক্ত স্থানে পরিণত করেছে। কানে ইয়ারফোন গোজা, চোখে পানি টলমল, ফোনের স্ক্রিনে একটা বিরহের গান চলছে। আর রুদ্র নিজেকে ভাবছে পৃথিবীর সব থেকে একা এবং ব্যর্থ প্রেমিক। গানের সুর যখন চরম মাত্রায় পৌঁছলো, রুদ্র চোখ বুজে গানের কথাগুলো অনুভব করছিল। কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময়। ঠিক তখনই রুদ্র হৃদয়ে বিদ্যা থাকা সুরটা এক ঝটকায় কেটে গিয়ে উচ্চস্বরে এক মহিলা কণ্ঠে বেজে উঠল, বিম্বার, এতে আছে 100 লেবুর সুবাস। মুহূর্তেই রুদ্রর শোকাতুর পরিবেশটা ধুলোয় মিশে গেল। রুদ্রর মনে হলো তার হৃৎপিণ্ডের উপর কেউ 100টা লেবু একসাথে চেপে দিয়েছে। সে রাগে আর বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের ফোনটা বিছানায় আছাড় মারল। 100 লেবুর গুষ্টি গিলাই। রুদ্র গজগজ করে উঠল। ছাতার মাথা, এরা শান্তিতে একটু বিরহ উপভোগ করতে দেয় না। একটা মানুষ মরলেও কি এরা
বিজ্ঞাপন দিয়ে বলবে 100 লেবুর সুবাসে শেষ বিদায় দিন। সে হতাশায় চুলে হাত বুলিয়ে আবার মেঝেতে বসে পড়ল। তার বিরহের তরি মাঝপথে 100 লেবুর সুবাসে ঢুকে গেছে। সে এখন কাঁদবে না হাসবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর সে আবার কাঁদো কাঁদো মুখে বিড়বিড় করে বলল, আমার ভাগ্যটাই খারাপ, ভালোবেসেও শান্তি নেই। আবার ছ্যাঁকা খেয়ে বিরহ পালন করতে গেল এই 100 লেবুর বিজ্ঞাপন বাগড়া দেয়। দুনিয়াটাই নিষ্ঠুর। রুটোর ভাবনা জগৎটা সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। একটু আগে যেখানে শোকের মাতম চলছিল সেখানে এখন উত্তেজনার পারতুঙ্গে। সে বিছানায় ধপাস করে বসে নিচের কপালে একটা চড় মারল। ওই মেয়েটা, ওর নামই তার মানে রিয়া ছিল। নিজের নাম নাচতে নাচতে বলেছে শয়তানটা, আর আমি গাধার মতো সেটা বিশ্বাস করে বসে আছি। রুদ্রের আগে ফুসতে ফুসতে বলতে লাগলো, তার মনে পড়লো রিয়া নামের সেই মেয়েটি তাকে কিভাবে ঘোল খাইয়েছিল। কিন্তু পরক্ষণেই তার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল, যেন অন্ধকার ঘরে হঠাৎ কেউ 1000 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিয়েছে। ওয়েট, আমি তো ভাইকে বলেছি আমি রিয়ার প্রেমে পড়েছি, এই যা তো আর বলিনি। ওয়াও, এটা আগে মাথায় আসেনি কেন? ইয়েস, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে যাব। রোজও খুশিতে বিছানা একটা ডিগবাজি খেলো, কিন্তু আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েক সেকেন্ড। একটা নতুন দুশ্চিন্তা তীরের মতো তার বুকে এসে বিঁধল। সে থমকে গেল। না, তবে এই যা, সরি, ভাবি যদি ভাইকে বলে দেয় আমি তাকে এতদিন ডিস্টার্ব করেছি, ভাইয়া তো আস্ত একটা জল্লাদ, আমাকে আস্ত রাখবে না। রুদ্রর কাল্পনিক দুনিয়ায় দেখলো এলটন ভাইয়া তার কিডনি, লিভার, হার্ট নিয়ে লবণ মরিচ লাগাচ্ছে। না, ভয় তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সে আবার আতঙ্কিত হয়ে ফুপিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। নিজের চুলে একটা ঝাড়া দিয়ে সে বিড়বিড় করলো, না রুদ্র, তুই সাহসী, লেটস গো। বিপদের সম্মুখীন হতে শিখ, মনে রাখিস তুই পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি। রুদ্র যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি বলে মোটিভেশন দিচ্ছিল, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শান্ত করে হঠাৎ এমন শব্দে বেচারা রুদ্র ভয় পেয়ে 3 হাত লাফিয়ে উঠল। কলিজাটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। কাপা কাপা হাতে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার হার্টবিট বন্ধ হওয়ার দশা। উপরে বড় বড় অক্ষরে জলজল করছে ভাইয়া। রুদ্রের কপালে সাথে সাথে ঘাম জমে গেল। এলটান ভাইয়া কল করেছে, মানে নিশ্চিত কোনো বিপদ। সে ঢোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয় কাটাতে কাটাতে সে ফোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, শান্ত রুদ্র, শান্ত, ভাইয়াকে বুঝতে দিবি না যে তুই ভয়ে আছিস, বিয়া ম্যান। সে ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে এলটানের সেই ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কই তুই? কাল সকালের মধ্যে যদি তোকে বাসায় না দেখি তবে তোকে আমি ল্যাবে চালান করে দেবো, কথা পরিষ্কার? রুটুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কোনো মতে বলল, ঠিক আছে ভাইয়া, জাস্ট ফ্লাইং করে চলে আসবো। শপিং মলের ঝলমলে আলো নিচে সারা আর মেহরাবের খুনসুটি যেন থামার নামই নেই। একটু আগেই পার্কিং লটে মেহরাবকে ইচ্ছে মতো কিলচর ঘুষি মেরে নিজের হাতের সুখ করে নিয়েছে সারা। বেচারা মেহরাব এখন গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে আছে, আর সারা রাজকীয় ভঙ্গিতে কসমেটিক্স শপের দিকে এগোচ্ছে। সারা একটা দামি লিপস্টিকের শেড পরীক্ষা করতে করতে আর চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাবের বিমর্ষ মুখ দেখে তার মায়া লাগা তো দূর, উল্টো জেদ আরো বেড়ে গেল। সে মেহরাবের দিকে আঙুল উঁচে বেশ দাপটের সাথে বলল, আমার সব জিনিস একদম সুদে আসরে কিনে দেবে, বুঝলে? ওই যে আমার মেকআপ বক্সটা সেদিন নষ্ট করেছিলে, আর আজ সকালে যে ফালতু মজাটা করলো, সবকিছুর জরিমানায় দিতে হবে আজ তোমাকে। মেহরাব পকেট থেকে মানিব্যাগটা একবার বের করে করুণ চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। বিড়বিড় করে বলল, জরিমানা তো দিচ্ছি, তার উপর যে মারটা মারলে, আমার তো মনে হচ্ছে মেকআপ বক্সের বদলে আমার হাড় গরম মেরামতের বিল দিতে হবে। সারা ভ্রুকুচকে ফিরে তাকাতে মেহরাব চট করে একটা 32 দাঁত বের করা হাসি দিয়ে বলল, আরে না, আমি বলছিলাম যে শুধু কসমেটিক্স কেন, আপনি চাইলে ওই পাশের দামি ব্যাগটাও নিতে পারেন, আপনার খুশিতেই তো আমার সুখ। সারা এবার বিজয়ের হাসি হাসলো, এই তো লাইনে এসেছো, চলো এবার আইশ্যাডো প্যালেটগুলো দেখি। শপিং মলের মেকআপ কাউন্টারের সামনে তাদের কাণ্ড দেখে আশেপাশের লোকজন রীতিমতো হা করে তাকিয়ে আছে। মেহরাব এক হাতে সারার 4-5টা শপিং ব্যাগ ধরে আছে, আর অন্য হাতে নিজের গাল চুলকাচ্ছে, যেখানে একটু আগে সারা তার নখের আলতো আদর দিয়ে এসেছে। সারা একটা দামি ফাউন্ডেশনের বোতল হাতে নিয়ে মেহরাবের দিকে এগিয়ে এলো। এই যে মিস্টার, এদিকে মুখ করুন তো। মেহরাব 2 কদম পিছিয়ে গিয়ে আতঙ্কিত স্বরে বলল, আবার কি? ওই বিষাক্ত রং কি এখন আমার মুখে মাখাবে নাকি? বিষাক্ত মানে? এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তোমার ওই তামাটি মুখে একটু লাগিয়ে দেখি সেটা ঠিক আছে কিনা। সারা এক প্রকার জোর করেই মেহরাবের গালে ফাউন্ডেশন ঘষে দিল। মেহরাব রাগে ফুসতে ফুসতে বলল, সারা, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো। কসমেটিক্স কিনতে এসে তুমি আমাকে দিয়ে ডেমো দেখাচ্ছ, মানুষ ভাবছে আমি মেকআপ করছি। সারা পাত্তাই দিল না। সে উল্টো একটা গাঢ় লাল রঙের লিপস্টিক বের করে মেহরাবের হাতের উপর সোয়াচ করতে করতে বলল, বেশি কথা বলবে না, মাথা গরম আছে। মেহরাব এবার সুযোগ বুঝে সারার হাত থেকে লিপস্টিকটা কেটে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বাঁকা হাসি দিয়ে বলল, কিনে তো দেবো, কিন্তু আগে আমাকে ধরে দেখান তো। ধরুন দেখি মেহরাবকে। বলি মেহরাব ব্যাগগুলো হাতে নিয়ে শপিং মলের ভিড়ের মাঝে দৌড় দিল। সারা চিৎকার করে উঠল, ওই দাঁড়াও, আমার লিপস্টিক দাও, চোর চোর। সারা তার হিল জুতো খটখট শব্দ করে মেহরাবের পিছু নিল। মেহরাব একবার থামছে, মুখ ভেঙছে। অপরদিকে এইজার অবস্থা তখন শোচনীয়। সে নিজের গালে হাত দিয়ে বিড়বিড় করতে থাকলো, অসভ্য 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 লোক একটা। পেছন থেকে এলটানকে মনে মনে যত সব গালি দিচ্ছিল সে, কিন্তু তার বুকের ভেতর তখন অন্য এক সুর বাজছে, যা হয়তো এইজা নিজেও এখনো স্বীকার করতে প্রস্তুত নয়। ডিনার টেবিলে এসে বসতে এইজার অস্বস্তি কয়েকগুণ বেড়ে গেল। ঠিক তার বিপরীত দিকে এসে বসেছে এলটান। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা যেন লেপটে আছে, যা দেখে এইজার মনে হচ্ছে লোকটা থেকে মনে মনে খুব মজা করে বিদ্রুপ করছে। এইজা কোনো মতে এলটানকে উপেক্ষা করে প্লেটে রাখা পোলাও আর মাংসে মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। হঠাৎ ডিনার টেবিলের নিচে এইজা তার পায়ে কারো পায়ের মৃদু ছোঁয়া পেল। এলটান তার পা দিয়ে এইজাকে খোঁচা দিচ্ছে। এইজা চমকে গিয়ে নিজের পা সরিয়ে নিতে চাইল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে টেবিলের নিচে সজোরে কারো পায়ে লাথি মেরে বসল সে।
কি রে এইজা, আমাকে লাথি মারলি কেন? সারা ব্যথায় কুকড়ে উঠে জিজ্ঞেস করলো। এইজা থতমত খেয়ে প্লেট থেকে মাথা তুলে আমতা আমতা করে বলল, তেলাপোকা। সারার নিচে বিশাল বড় এক তেলাপোকা আমাকে ডিস্টার্ব করছে। শেষ কথাটা এইজা দাঁতে দাঁত চেপে এলটানের দিকে তাকিয়ে বলল। এলটানের বাবা বেশ অবাক হলেন। বলছো কি মা, আমাদের এই বাসায় তো কখনো কোনো তেলাপোকা দেখিনি। এলটানের চাচাও সায় দিলেন, হ্যাঁ মা, তোমার কোথায় দেখতে কোথাও ভুল হয়েছে। সবাই যখন তেলাপোকা নিয়ে গবেষণায় ব্যস্ত তখন এলটান অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আরে তোমরা এত চিন্তা করো না, মেডিকেলে যারা পড়ে অতিরিক্ত পড়াশোনা চাপে তাদের মাথায় এমনিতে একটু সমস্যা থাকে। এই যে এবার তার কপাল কুচকে সরু চোখে এলটানের দিকে তাকালো। বাই এনি চান্স আপনি কি পরোক্ষভাবে আমাকে পাগল বললেন? না, ডিরেক্টলি বললাম। এলটান ভ্রু নাচিয়ে উত্তর দিল। এই যার মাথায় এবার আগুনের মতো গরম হয়ে গেল। সে কিছু একটা বলে এলটানকে তুলোধুনো করতে যাবে, তখনই এলটানের মা মাঝখানে কথা বলে উঠলেন। উফ এলটান, মেয়েটাকে অন্তত শান্তিমতো খেতে দিত। আর মেডিকেলে পড়লে যদি মানুষ মেন্টাল হয় তবে তো তুইও মেন্টালদের প্রফেসর, তুই তো বড় লেভেলের পাগল। এলটানের মায়ের কথা এই যে শব্দ করে হেসে উঠল। ডিনার টেবিলের গাম্ভীর্য ছাপিয়ে হাসির রোল পড়ে গেল। এলটান এবার একটু দমে গিয়ে প্রসঙ্গ পাল্টাতে তার চাচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রুটো কোথায়? ওকে দেখছি না ডিনার টেবিলে। রুটোর মা চিন্তিত মুখে উত্তর দিলেন, হ্যাঁ রে এলটান, আমি ওকে বিকেল থেকে দেখছি না, বারবার কল দিচ্ছি কিন্তু ফোনও ধরছে না। আচ্ছা তুমি বেশি চিন্তা করো না, আমি খেয়ে উঠে ওকে কল করে দেখছি। এলটান আশ্বাস দিল। খাওয়া শেষে সবাই যখন রুমের দিকে যাচ্ছে তখন এলটান হঠাৎ গম্ভীর স্বরে এই জায়গায় থামালো। 5 মিনিটের মধ্যে বই নিয়ে আমার রুমে আসবে। এই যে অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। কেন, কাল যে তোমার আইটেম আছে তা কি ভুলে গেলে? প্রিপারেশন কি খুব ভালো? এলটানের স্বরে এখন কেবল একজন দায়িত্বশীল শিক্ষকের সুর। আমি সকালে উঠে পড়ে নেব, এই যা সংক্ষেপে উত্তর দিল। তুমি যে কত সকালে ঘুম থেকে ওঠার মেয়ে তা আমার খুব ভালো করে জানা আছে, দেরি না করে চলে আসো গো। এলটানের গম্ভীর ধমকে এই যার কথা বাড়ানোর সাহস পেল না। বই আনতে যাওয়ার পথে বারান্দায় সারার সাথে দেখা হতে এই যা গজগজ করে উঠল। তোর ভাই আস্ত একটা শয়তান, ডিকশনারিতে শয়তান শব্দের বদলে ওনার নাম রাখা উচিত। সারা এইজার কথায় সায় দিয়ে ফিক করে হেসে দিল। এইজা গটগট করে চলে যেতে সারা আপন মনে হাসতে লাগলো। এলটানের রুমের ভেতর পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো এইজা। সিলিং থেকে ঝুলছে একটি বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যার টিমটিমে উষ্ণ আলো পুরো ঘরকে মায়াবী করে রেখেছে। ঘরের দেয়ালগুলো ধূসর এবং অফ হোয়াইট রঙের মিশেল, যা আভিজাত্যের পরিচয় দিচ্ছে। একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল এক বুকশেলফ, যেখানে কয়েক হাজার মেডিকেল এবং সাহিত্যের বই সুশৃঙ্খলভাবে সাজানো। রুমের ডান দিকের দেয়ালটা সম্পূর্ণ কাচের তৈরি, যেখান থেকে রাতের শহর আর জ্যোৎস্নার আলো সরাসরি বিছানায় এসে পড়ে। মাঝখানে রাখা বিশাল কিং সাইজ বেড, মেঝে জুড়ে বিছানো হয়েছে পারস্য শৈলীর নরম কার্পেট। এই যে সব আভিজাত্য দেখে কিছুটা ভরকে গেল। সে তার বইগুলো শক্ত করে চেপে ধরে পড়ার ভান করে কোনার ডিক্কার একটি ভেলভেট সোফায় বসতে গেল, কিন্তু উত্তেজনায় হোক বা অন্যমনস্কতায় সোফায় বসতে গিয়ে পড়ে যায়। এটান একটা দীর্ঘশ্বাস ফেলে এই জায়গায় একদম পাচাগোলা করে কোলে তুলে নিল। তার চোখে মুখে কৌতুক আর বিরক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। এলটা তার গভীর কণ্ঠে বলল, এখনো ঠিক করে বসতেও শিখলে না ড্রামা কুইন, তোমাকে দেখছি সারা জীবন কোলে নিয়ে ঘুরতে হবে। হঠাৎ এভাবে শুনে ভেসে উঠে এই যা প্রচন্ড লজ্জিত হলো। সে ছটফট করে বলল, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন বলছি। এলটান তার ভ্রু কুচকে তাকালো, একটু বাঁকা এসে বলল, ছেড়ে দেবো? সত্যিই তো? হ্যাঁ ছাড়ুন। এইজা জেদ ধরে বলল। এলটা যেন কথা শোনার অপেক্ষাতেই ছিল। সে হাত আলগা করে এইজাকে নিচে ফেলে দিতে চাইল। মেঝেতে পড়ার ভরে এইজা আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে এলটানার গলা জড়িয়ে ধরল। আরে আমাকে নিচে ফেলছেন কেন? সেফ জায়গায় নিয়ে বসান। এইজার এই কাণ্ড দেখে এলটানার হাসি চেপে রাখতে পারল না। তার গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে থাকা সেই মন খোলা হাসিটা ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হলো। সে হাসতে হাসতেই এইজাকে নিয়ে স্টাডি টেবিলের আরামদায়ক চেয়ারটিতে বসিয়ে দিল। এক মুহূর্তে এলটানার হাসি মুখ আবার সেই চিরাচরিত গম্ভীর শিক্ষকের মতো হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ল্যাম্পটা জেলে দিয়ে হুকুমের সুরে বলল, নাও এবার বই খোলো। এই যে এবার বাধ্য ছাত্রীর মতো বই খুলল। রুমের এক কোণে ঘুটঘুটে অন্ধকারে হাঁটুতে মুখ গুজে বসে আছে রুদ্র। বাইরে চাঁদের আলো ঠিকরে বলল, এই ঘরটা যেন এক টুকরো শোকের আস্তানা। তার বন্ধুর বাসার এই গেস্ট রুমটাকে সে গত কয়েক ঘন্টায় দেবদাস হওয়ার উপযুক্ত স্থানে পরিণত করেছে। কানে ইয়ারফোন গোজা, চোখে পানি টলমল। ফোনের স্ক্রিনে একটা বিরহের গান চলছে, আর রুদ্র নিজেকে ভাবছে পৃথিবীর সব থেকে একা এবং ব্যর্থ প্রেমিক। গানের সুর যখন চরম মাত্রায় পৌঁছালো, রুদ্র চোখ বুজে গানের কথাগুলো অনুভব করছিল। কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময়। ঠিক তখনই রুদ্রর হৃদয়ে বিদ্যা থাকা সুরটা এক ঝটকায় কেটে গিয়ে উচ্চস্বরে এক মহিলা কণ্ঠে বেজে উঠল, বিম্বার, এতে আছে 100 লেবুর সুবাস। মুহূর্তেই রুদ্রর শোকাতুর পরিবেশটা ধুলোয় মিশে গেল। রুদ্রর মনে হলো তার হৃৎপিণ্ডের উপর কেউ 100টা লেবু একসাথে চেপে দিয়েছে। সে রাগে আর বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের ফোনটা বিছানায় আছাড় মারল। 100 লেবুর গুষ্টি গিলাই। রুদ্র গজগজ করে উঠল। ছাতার মাথা, এরা শান্তিতে একটু বিরহ উপভোগ করতে দেয় না। একটা মানুষ মরলেও কি এরা বিজ্ঞাপন দিয়ে বলবে 100 লেবুর সুবাসে শেষ বিদায় দিন? সে হতাশায় চুলে হাত গলিয়ে আবার মেঝেতে বসে পড়ল। তার বিরহের তরি মাঝপথে 100 লেবুর সুবাসে ঢুকে গেছে। সে এখন কাঁদবে না হাসবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর সে আবার কাঁদো কাঁদো মুখে বিড়বিড় করে বলল, আমার ভাগ্যটাই খারাপ, ভালোবেসেও শান্তি নেই। আবার ছ্যাঁকা খেয়ে বিরহ পালন করতে গেল এই 100 লেবুর বিজ্ঞাপন বাগড়া দেয়। দুনিয়াটাই নিষ্ঠুর। রুদ্রর ভাবনা জগৎটা সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। একটু আগে যেখানে শোকের মাতম চলছিল সেখানে এখন উত্তেজনার পারতুঙ্গে। সে বিছানায় ধপাস করে বসে নিচের কপালে একটা চড় মারল। ওই মেয়েটা
ওর নামই তার মানে রিয়া ছিল। নিজের নাম নাচতে নাচতে বলেছে শয়তানটা, আর আমি গাধার মতো সেটা বিশ্বাস করে বসে আছি। রুদ্রের আগে ফুসতে ফুসতে বলতে লাগলো, তার মনে পড়লো রিয়া নামের সেই মেয়েটাকে কিভাবে ঘোল খাইয়েছিল, কিন্তু পরক্ষণেই তার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠলো, যেন অন্ধকার ঘরে হঠাৎ কেউ 1000 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিয়েছে। ওয়েট, আমি তো ভাইকে বলেছি আমি রিয়ার প্রেমে পড়েছি, এই যা তো আর বলিনি। ওয়াও, এটা আগে মাথায় আসেনি কেন? ইয়েস, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে যাব। রোজও খুশিতে বিছানা একটা ডিগবাজি খেলো, কিন্তু আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েক সেকেন্ড। একটা নতুন দুশ্চিন্তা তীরের মতো তার বুকে এসে বিঁধল। সে থমকে গেল। না, তবে এই যা, সরি, ভাবি যদি ভাইকে বলে দেয় আমি তাকে এতদিন ডিস্টার্ব করেছি, ভাইয়া তো আস্ত একটা জল্লাদ, আমাকে আস্ত রাখবে না। রুদ্রর কাল্পনিক দুনিয়ায় দেখলো এলটন ভাইয়া তার কিডনি, লিভার, হার্ট নিয়ে লবণ মরিচ লাগাচ্ছে। না, ভয় তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সে আবার আতঙ্কিত হয়ে ফুপিয়ে উঠল, কিন্তু পরক্ষণে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। নিজের চুলে একটা ঝাড়া দিয়ে সে বিড়বিড় করলো, না রুদ্র, তুই সাহসী, লেটস গো। বিপদের সম্মুখীন হতে শিখ, মনে রাখিস তুই পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি। রুদ্র যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি বলে মোটিভেশন দিচ্ছিল, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শান্ত করে হঠাৎ এমন শব্দে বেচারা রুদ্র ভয় পেয়ে 3 হাত লাফিয়ে উঠল। কলিজাটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। কাপা কাপা হাতে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার হার্টবিট বন্ধ হওয়ার দশা। উপরে বড় বড় অক্ষরে জলজল করছে ভাইয়া। রুদ্রের কপালে সাথে সাথে ঘাম জমে গেল। এলটান ভাইয়া কল করেছে, মানে নিশ্চিত কোনো বিপদ। সে ঢোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয় কাটাতে কাটাতে সে ফোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, শান্ত রুদ্র, শান্ত, ভাইয়াকে বুঝতে দিবি না যে তুই ভয়ে আছিস, বিয়া ম্যান। সে ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে এলটানের সেই ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কই তুই? কাল সকালের মধ্যে যদি তোকে বাসায় না দেখি তবে তোকে আমি ল্যাবে চালান করে দেবো, কথা পরিষ্কার? রুদ্রের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কোনো মতে বলল, ঠিক আছে ভাইয়া, জাস্ট ফ্লাইং করে চলে আসবো। শপিং মলে ঝলমলে আলো নিচে সারা আর মেহরাবের খুনসুটি যেন থামার নামই নেই। একটু আগে পার্কিং লটে মেহরাবকে ইচ্ছে মতো কিলচর ঘুষি মেরে নিজের হাতের সুখ করে নিয়েছে সারা। বেচারা মেহরাব এখন গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে আছে, আর সারা রাজকীয় ভঙ্গিতে কসমেটিক্স শপের দিকে এগোচ্ছে। সারা একটা দামি লিপস্টিকের শেড পরীক্ষা করতে করতে আর চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাবের বিমর্ষ মুখ দেখে তার মায়া লাগাতো দূর, উল্টো জেদ আরো বেড়ে গেল। সে মেহরাবের দিকে আঙুল উঁচিয়ে বেশ দাপটের সাথে বলল, আমার সব জিনিস একদম সুদে আসলে কিনে দেবে, বুঝলে? ওই যে আমার মেকআপ বক্সটা সেদিন নষ্ট করেছিলে, আর আজ সকালে যে ফালতু মজাটা করলো, সবকিছুর জরিমানায় দিতে হবে আজ তোমাকে। মেহরাব পকেট থেকে মানিব্যাগটা একবার বের করে করুণ চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। বিড়বিড় করে বলল, জরিমানা তো দিচ্ছি, তার উপর যে মারটা মারলে, আমার তো মনে হচ্ছে মেকআপ বক্সের বদলে আমার হাড় গরমের মতন বিল দিতে হবে। সারা ভ্রুকুচকে ফিরে তাকাতে মেহরাব চট করে একটা 32 দাঁত বের করা হাসি দিয়ে বলল, আরে না, আমি বলছিলাম যে শুধু কসমেটিক্স কেন, আপনি চাইলে ওই পাশের দামি ব্যাগটাও নিতে পারেন, আপনার খুশিতেই তো আমার সুখ। সারা এবার বিজয়ের হাসি হাসলো, এই তো লাইনে এসেছো, চলো এবার আইশ্যাডো প্যালেটগুলো দেখি। শপিং মলের মেকআপ কাউন্টারের সামনে তাদের কাণ্ড দেখে আশেপাশের লোকজন রীতিমতো হা করে তাকিয়ে আছে। মেহরাব এক হাতে সারার 4-5টা শপিং ব্যাগ ধরে আছে, আর অন্য হাতে নিজের গাল চুলকাচ্ছে, যেখানে একটু আগে সারা তার নখের আলতো আদর দিয়ে এসেছে। সারা একটা দামি ফাউন্ডেশনের বোতল হাতে নিয়ে মেহরাবের দিকে এগিয়ে এলো। এই যে মিস্টার, এদিকে মুখ করুন তো। মেহরাব 2 কদম পিছিয়ে গিয়ে আতঙ্কিত স্বরে বলল, আবার কি? ওই বিষাক্ত রং কি এখন আমার মুখে মাখাবে নাকি? বিষাক্ত মানে? এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তোমার ওই তামাটি মুখে একটু লাগিয়ে দেখি সেটা ঠিক আছে কিনা। সারা এক প্রকার জোর করেই মেহরাবের গালে ফাউন্ডেশন ঘষে দিল। মেহরাব আগে ফুসতে ফুসতে বলল, সারা, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো, কসমেটিক্স কিনতে এসে তুমি আমাকে দিয়ে ডেমো দেখাচ্ছ, মানুষ ভাবছে আমি মেকআপ করছি। সারা পাত্তাই দিল না। সে উল্টো একটা গাঢ় লাল রঙের লিপস্টিক বের করে মেহরাবের হাতের উপর সোয়াচ করতে করতে বলল, বেশি কথা বলবে না, মাথা গরম আছে। মেহরাব এবার সুযোগ বুঝে সারার হাত থেকে লিপস্টিকটা কেটে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বাঁকা হাসি দিয়ে বলল, কিনে তো দেবো, কিন্তু আগে আমাকে ধরে দেখান তো। ধরুন দেখি মেহরাবকে। বলি মেহরাব ব্যাগগুলো হাতে নিয়ে শপিং মলের ভিড়ের মাঝে দৌড় দিল। সারা চিৎকার করে উঠল, ওই দাঁড়াও, আমার লিপস্টিক দাও, চোর চোর। সারা তার হিল জুতো খটখট শব্দ করে মেহরাবের পিছু নিল। মেহরাব একবার থামছে, মুখ ভেঙচে দিচ্ছে, আর সারা কাছাকাছি আসতে আবার ভোদর। শপিং মলের সিকিউরিটি গার্ডরা কিং কর্তব্য বিমূল হয়ে তাকিয়ে দেখছে। একটা মেয়ে আর একটা ছেলে বাচ্চাদের মতো দৌড়াচ্ছে। এক পর্যায়ে মেহরাব একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। সারা হাঁপাতে হাঁপাতে সেখানে আসতেই মেহরাব হঠাৎ সামনে এসে বলল, সারা। মাহারিনের চোখ ভিজে ওঠার আগে নিজেকে সামলে ফেললো। আলোর মাথায় হাত রেখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। মাহারিন চলে গেল। আলোর কেন জানি মাহারিনকে ফিরিয়ে দিতে ইচ্ছে করলো না। মানুষটা হয়তো সত্যি অনেক ভালো মনের মানুষ। এই যে তাদের ছোট কুটিরে এসে বেতের মোড়ায় বসে রং চা খেলো হাসি মুখে, এটা কি কোনো নিরহংকার মানুষ ছাড়া আর কেউ করতে পারবে? আলোর 8 ফিটের ঘরটায় একটা ছোট খাট, একটা পড়ার টেবিল ছাড়া কিছুই নেই। আলোর খাটে এসে যখন মাহারিন বসলো, তখন এই ঘরের সৌন্দর্য যেন মাহারিনের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে গেল। কিছু সময়ের মধ্যে আলো নিজের মনের মাঝে চলা কিছু কথার প্যাঁচ কাটলো। গতকাল হয়তো আলোর অবস্থান সম্পর্কে জানতো না, তাই আলোকে নিতে আজ
আজ সকালে মাহারিন এবং কাব্য এসেছে, কিন্তু এখানে আসার পর তো তারা আলোর অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে। চাইলেই কিন্তু তারা চলে যেতে পারত, কিন্তু তারা যায়নি। ঠিক গতকালের মতো আলোকে কাছে টানার কি প্রয়াস মাহারিনের মাঝে, তা ব্যাখ্যাতীত। তা মহারানী শেষমেশ কাউকে পটাইতে পারলি? আলো সবেমাত্র চুলগুলোতে হাত দিয়েছিল, এমন সময় সিতারা বেগম ঘরে ঢুকে কথাটি বলল। আলো খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, এসব কি কথা বলো তুমি? ওনারা কেমন তুমি জানো? জানি সবই, কিন্তু কারো পটাইতে যায় আবার পেট বাঁধাইস না। আমার চিন্তা না করলে নাই, কিন্তু তোর বাপের মুখে চুনকালি লাগাস না। সিতারা বেগম কথাগুলো বলে চলে গেল। আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। কি হচ্ছে আর কি ভাবছে তার সৎমা? মানুষের মন এত কুৎসিত, এতটা নিচ তাদের মন মানসিকতা। নিচ থেকে এবার গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। আলো মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির সামনে অনেক মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের কৌতূহলের শেষ নেই। আলোকে দেখে দুজন বৃদ্ধ এসে জিজ্ঞেস করলো, আলো এরা কারা? তোদের বাসায় কি করে? আমার স্যার এবং স্যারের মা এসেছে। কথাটি বলে আলো আর অপেক্ষা করলো না, সোজা মাহারিনের কাছে চলে গেল। নয়তো বৃদ্ধগুলো প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতো। মাহারিন গাড়ির দরজা খুলে আলোকে গাড়িতে উঠে বসার জন্য ইশারা করলো। আলো গাড়িতে উঠে বসলো। মাহারিন দরজা লাগিয়ে অপর পাশে গিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে আছে কাব্য। গাড়ি এবার ধীরে ধীরে চলতে শুরু করলো। 10 মিনিট অতিক্রম হবার পর গাড়িটা ধীরে ধীরে দক্ষিণ খুলশি আবাসিক এলাকার দিকে চলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরেই 10 তলা একটা বিল্ডিং এর সামনে গিয়ে গাড়িটা থেমে গেল। আলো জানালা দিয়ে দেখলো চমৎকার বাড়িটাকে। ছাদ থেকে একদম নিচতলা পর্যন্ত বাড়িটাকে ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে। নেমে এসো আলো। মাহারিনের ডাক শুনে আলো গাড়ি থেকে নেমে পড়লো। তারপর মাহারিনের পেছন পেছন বাড়িতে প্রবেশ করলো আলো। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর অন্দরমহলে। মাহারিন যেতে যেতে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করলো আলোর সঙ্গে। ছাদে ডেকোরেশন করা হয়েছে রিসেপশনের। 10 তলা বাড়িটা মূলত তাদেরই। নিচ থেকে 3 তলা পর্যন্ত ওনারা ব্যবহার করেন, বাকি 5 তলার ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। অবশেষে লিফট থেকে বের হয়ে 3 তলায় পৌঁছে গেল আলো এবং মাহারিন। 3 তলা পুরোটা ফুল দিয়ে সাজানো গোছানো। কিছু কিছু ফুল দেখে আলো চিনতেও পারলো না। আলোকে একটা রুমের ভেতরে নিয়ে গেল মাহারিন। আলোকে খাটের উপর বসিয়ে মাহারিন চলে গেল কাঠের আলমারির কাছে। এদিকে আলো চোখ ঘুরে ঘুরে ঘরটার চারপাশে তাকিয়ে দেখছিল। টান টান করে বিছানা বিছিয়ে রেখেছে। ড্রেসিং টেবিলের পাশে বুক সেলফ, আলমারি। মাহারিন আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দিল। আলো প্যাকেটের দিকে তাকিয়ে বলল, এটা কি? শাড়ি। এটা আমার শাড়ি। মাসফির বাবা যে বছর মারা গিয়েছিল সে বছর শেষবারের মতো আমার জন্য শাড়িটা কিনেছিল। শাড়িটা আমার হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু শাড়িটা পরে তাকে আর দেখাতে পারিনি। কথাগুলো বলার সময় মাহারিনের কণ্ঠস্বর কাঁপছিল। আলো দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু আন্টি এটা তো শুধুই আপনার, আমাকে কেন দিচ্ছেন? আমার বলেই তো আমি তোমাকে দেওয়ার অধিকার রাখি। শাড়িটা পরে নাও। ব্লাউজ এবং পেটিকোট হয়তো তোমার শরীরে ফিট হবে, কারণ তখন আমিও তোমার মতো গুলুমুলু ছিলাম। আমি গেলাম, তুমি ঘরেই থেকো। কিছুক্ষণ পর আমি আসছি। দরজা বাইরে থেকে লক করে যাব, কোনো অসুবিধা হবে না তো? আলো মাথা নাড়িয়ে বোঝালো, কোনো সমস্যা হবে না। মাহারিন বাইরে থেকে দরজা লক করে চলে গেল। তোমার নতুন বউ ফেলে তুমি সাত সকালে কই গিয়েছিলে? বাপরে, তোমার বউয়ের ছটফটানো দেখে আমি তো ভাবছি তোমাকে কেউ বুঝি বাসর ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মেঘালয়ার কথা শুনে কাব্য হাসতে শুরু করলো। ইতি মাথা নিচু করে বলল, উনি আমাকে বলে গেলেই পারতেন। বলিনি কারণ তুমি ঘুমিয়েছিলে। নতুন ব্রাইডের ঘুম নষ্ট করতে নেই, কারণ তাদের চেহারার লাবণ্য হারিয়ে যেতে পারে, ছবিতে ভালো নাও লাগতে পারে। হয়েছে ফটোগ্রাফার সাহেব, বিশদভাবে বোঝানোর প্রয়োজন নেই। তুমি যদি অনুমতি দাও তো একটা প্রশ্ন করি। মেঘালয়ের কথা শুনে কাব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ইতির হাত ধরে ঘরের দিকে যেতে যেতে বলল, একটা প্রশ্ন থেকে কয়েকশো প্রশ্ন তৈরি হতে পারে, তাই আমি রিস্ক নিচ্ছি না। আপাতত আমি এবং আমার বউ একাকী টাইম স্পেন্ড করতে চাই। ডোন্ট ডিস্টার্ব আস। কাব্যের কথায় পুরো ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। মেঘালয় হাসতে হাসতে ডাইনিং টেবিলে থাকা কাজিন গ্রুপের দিকে তাকিয়ে বলল, ভাই ও আদরের বোনেরা, আমাদের কাব্য ভাই আর আমাদের নেই রে। সে এখন ইতিভাবির নেওটা হয়ে গেছে। ব্যথায় বুকটা কেমন করছে। অনু, তোর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? মেঘালয়ের নাটকীয় ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরো এক দফা হাসির রোল পড়ল। মেঘ পেছনে ফিরে দেখলো তার ফুফা রহমান সাহেব ডাকছে তাকে। মেঘালয় এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে এসে তার ফুফার কাছে গিয়ে বলল, কিছু বলবেন? তোমার মায়ের ঘরে আমার মোবাইলটা চার্জে রেখেছিলাম, মোবাইলটা এনে দেবে? মা কি ঘরে নেই? মেঘালয় চিন্তিত স্বরে প্রশ্ন করলো। রহমান সাহেব জবাবে বললেন, ভাবি তো সাদে গেছে। আচ্ছা, আপনি ওয়েট করুন, আমি মোবাইল নিয়ে আসছি। মেঘালয় এবার হাঁটতে শুরু করলো তার মায়ের রুমের উদ্দেশ্যে।
এদিকে আলো শাড়িটা খুলে দেখলো বেশ চমৎকার একটা শাড়ি, আকাশি রঙা জামদানি শাড়ি, সাদা ব্লাউজ এবং পেটিকোট। আলো দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর ওয়াশরুমে গিয়ে পরনের কাপড় ছেড়ে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু বিপত্তি বাধে শাড়ির কুচি করার সময়, বারবার হাত থেকে কুচির ভাঁজ খসে পড়ছে। আলো বিরক্ত হয়ে শেষবারের মতো শাড়িতে কুচি তুলছিল। ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মেঘালয়। আলো ওয়াশরুমে থাকায় টের পেল না ঘরে কেউ প্রবেশ করেছে। মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল, তারপর ঘর থেকে বের হবার সময় খেয়াল করলো ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে। মেঘালয় ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ অফ করতেই ভেতর থেকে কে জানি এক প্রকার ছুটে বেরিয়ে এলো। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। কি হলো, এটা কি ছিল? পরক্ষণে পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। আলো তার দিকেই তাকিয়ে আছে। বিস্মিত হয়ে তাকিয়ে থাকা আলোর হাতের আঙুলের ফাঁক থেকে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে শাড়ির কুচি। মেঘালয় চট করে পেছনে ঘুরে গেল। আলো যখন টের পেল কি ঘটলো, তার সঙ্গে ততক্ষণে কিছুই করার ছিল না। এই একটা মানুষের সামনেই কেন যে সে বারবার ভুল করে, এই যে তাকে এখন কি ভাবছে মানুষটা। আলো চট করে শাড়ির কুচির অংশগুলো তুলে বুকের মাঝে জড়িয়ে ধরলো, তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, লাইট অফ হয়ে গেল হুট করে, আপনি একটু সরে দাঁড়াবেন, আমি ওয়াশরুমে যাব। ব্যাস এই একটা কথার অপেক্ষায় ছিল মেঘালয়। মেঘালয় ঠিক একইভাবে পেছনে ফিরে থাকা অবস্থায় সরে দাঁড়ালো। আলো ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, আর মেঘালয় প্রচন্ড অস্বস্তি নিয়ে তার মায়ের ঘর থেকে বের হলো। ছাদের উদ্দেশ্যে যেতে যেতে মেঘালয়ের চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। কিন্তু মেঘালয়ের মনে একটাই প্রশ্ন উদিত হচ্ছে বারবার, আলো এই বাড়িতে, কিন্তু কিভাবে সম্ভব? আলোর অস্তিত্ব হয়তো নিছক মস্তিষ্কের ভ্রম বই, আর কিছুই নয়। কিন্তু সেই মুহূর্তে আলোর ভয় পাওয়া কণ্ঠে বলা কথা, সেগুলোও কি ভ্রম? কার কাছে আছে মেঘালয়ের মনে জাগা প্রশ্নের উত্তর? হাঁটতে হাঁটতে অবশেষে ছাদে পৌঁছে যায় মেঘালয়। তার ফুফাকে মোবাইল দিয়ে তার মায়ের কাছে যায়। মাহারিন তখন বাবুর্চির সঙ্গে কিছু নিয়ে কথা বলছিল। মেঘালয়কে দেখে মাহারিন মুচকি হেসে ফেলল, তারপর বলল, কিরে বাবা, মুখ কালো করে রেখেছিস কেন? তুমি একটু সাইডে আসবে মা, কথা ছিল। মাহারিন বাবুর্চিকে সব বুঝিয়ে দিয়ে মেঘালয়ের সঙ্গে চলে এলো ছাদের উত্তর দিকে। মেঘালয়কে যেন পুরো অস্বস্তি ঘিরে ধরেছে। মাহারিন ছেলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে কেন? আলোকে তোমার ঘরে দেখলাম কেন? মেঘালয়ের মুখ থেকে আলোর নাম শুনে মাহারিন হায় আল্লাহ বলে কপালে হাত দিয়ে বলল, দেখছিস আমি কতটা ভুলো মনা, মেয়েটাকে সেই কখন ঘরে রেখে এসেছি, দরজা তো বাহির থেকে বন্ধ ছিল, কে খুলে দিল দরজা? আলো ঠিক আছে তো? মাহারিনের অস্থির চিত্তে বলা কথাগুলো শুনে মেঘালয় ভ্রু কুঁচকে বলল, তার মানে আলো সত্যি সত্যি আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ, সকালে আমি আর কাব্য গিয়েই তো ওকে নিয়ে এলাম। এখন কোথায় আছে আলো? মাহারিন প্রশ্ন করলো ঠিকই, কিন্তু মেঘালয়ের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষাটুকু করলেন না। ছাদ থেকে নেমে পড়লেন। কিন্তু কাব্য ভাই আমাকে জানালো না কেন? আর সবচেয়ে বড় কথা, মা আলোকে নিয়ে এত কনসার্ন কেন? আলোর নামটা মুখে আসতে না আসতেই আবারও সেই দৃশ্য হানা দিল মেঘালয়ের মনস্পটে। মেঘালয়ের মনে হচ্ছে স্মৃতির এই ভয়ের অংশটুকু স্ট্রিম করে দিতে। কিন্তু এটা তো কোনো যন্ত্র নয়, এটা হচ্ছে মানুষের স্মৃতি। চাইলেই কি মুছে ফেলা যায়? স্মৃতি মুছে ফেলতে চাইলে বরং আরো শক্ত করে মস্তিষ্কের মধ্যে স্মৃতিগুলো নিজেকে সেধিয়ে রাখে, যেন কেউ মুছে ফেলতে না পারে। মেঘালয় এবার নিজের প্রতি বিরক্ত অনুভব করলো। তার অনুভূতি, তার সহ্য ক্ষমতা কি এতটাই দুর্বল, এতটাই ঠুনকো? সামান্য একটা বিব্রতকর অবস্থা থেকে সে নিজেকে টেনে তুলতে পারছে না, স্বাভাবিক হতে পারছে না। রিসেপশনের অনুষ্ঠানের পর নতুন বরকনে চলে গেল কনের বাপের বাড়ি। আলোকে এসে কিছুক্ষণ আগেই নিয়ে গেছে ওর বাবা। মাহারিন আলোকে বিদায় দিতে চায়নি, কিন্তু বিদায় যে দিতেই হবে। পরের মেয়েকে কি আর জোর করে রেখে দেওয়া যায়? রাত ৮টা। মেঘালয় তখন ড্রয়িং রুমে বসে মাসফি এবং মাসফির বউ তানিয়ার সঙ্গে কথা বলছিল। কথায় কথায় আলোর প্রসঙ্গ উঠে আসে, কারণ রিসেপশনের পুরো অনুষ্ঠানের একমাত্র আকর্ষণীয় বিষয়বস্তু ছিল আলো। আত্মীয় অনাত্মীয় সবার মুখে একটাই প্রশ্ন, কে এই মেয়ে? মারিন প্রতি উত্তরে কেবল হেসেছে। মাসফি এবং তানিয়া খিলখিল করে হেসে উঠল। মা, ভাইয়ার এইজা একই মেডিকেলে, মানে ভাইয়া এইজার স্যার আর এইজা ভাইয়ার স্টুডেন্ট। স্যারের বাবার মুখে তখন তৃপ্তির হাসি। বাহ, এ তো শোনায় সোহাগা। এখন থেকে স্যার তার স্টুডেন্টকে বাসায় পড়াতে পারবে, রিভিশনটাও ভালো হবে। উপস্থিত সবার হাসিতে ড্রয়িং রুম মুখরিত হয়ে উঠল, কিন্তু এইজার মনের ভেতর তখন আগ্নেয়গিরি ফুটছে। সে এক ঝটকায় সারাকে টেনে পাশে নিয়ে এলো, দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, তুই প্রথম থেকেই সব জানতি, আর আমি গাধার মতো তোর কাছেই তোর ভাইয়ের নামে এত বদনাম করলাম।
সারা একদমই লজ্জিত না হয়ে দাঁত বের করে হাসলো। রাগ করিস না বোন, আমি যদি আগে বলতাম ডাক্তার এলটান এহসান আমার ভাই, তবে কি তুই আমার সাথে এত সহজে মিশতি? কখনো না। এই যে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সারা তাকে জোর করে সোফায় বসিয়ে দিল। ওদিকে এলটান রসিকতা করে নতুন সুযোগ পেয়ে গেল। সে তাচ্ছিল্যের সুরে বলল, তার ড্রামা কুইন তু থামুন। এই যে প্রায় গর্জে উঠল। এমনিতেই সারার উপর মেজাজ সপ্তমে, তারপর এলটানের এই ড্রামা কুইন ডাক্তার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। এই যে এবার বিরক্তিতে এলটানের দিকে তাকায়। এই যা শেখ আমার নাম, ড্রামা কুইন না। ওই তো, ওটাই তো বললাম, ড্রামা কুইন। এই যে এবার হতাশ হয়ে এলটানকে বলে, বলুন। এলটানও এইজার সাথে বলে, ই যা এই যা ড্রামা কুইন। এই যার রক্ত যেন মাথায় চড়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, এখন যদি আমি আপনাকে মারি তবে কিন্তু আমার কোনো দোষ নেই স্যার, মনে রাখবেন আমি কিন্তু আপনার মেহমান। এলটান এবার সশব্দে হেসে উঠল। তোমার হাতের মারও আমার কাছে অমৃত, ড্রামা কুইন। এই যার চোখ মুখ শক্ত করে বিড়বিড় করলো, হ্যাঁ সেটা পিঠে পড়লেই বুঝবেন। অপরদিকে মেহরাব অনেক কষ্টে রুটোর মারপিটের দাগগুলো মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করছে। শেষ টান দিয়ে মেহরাব বলল, ওহ ফাইনালি শেষ, এবার তোকে মানুষের মতো লাগছে। কথাটা শোনা মাত্রই রুটো বিছানা থেকে লাফিয়ে নামলো। ভাবি এসেছে, কতক্ষণ হলো? নিচ থেকে সবার হাসাহাসির শব্দ পাচ্ছি। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না, আমি চললাম। রুটোর পাগলামি দেখে মেহরাব চেঁচিয়ে উঠল, ওই শয়তান দাঁড়া, আমার জন্য তো একটু অপেক্ষা কর। রুম থেকে বের হয়ে নিচে ড্রয়িং রুমের দিকে তাকাতে রুটোর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিচে সোফায় এলটানের একদম গা ঘেঁষে বসে আছে এই যা। রুটোর ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। ক্রাশ বলে কথা, হাজার হোক নিজের পছন্দের মানুষকে চোখের সামনে দেখতে কার না মন ভালো হয়। কিন্তু সেই খুশির রেশটুকু মিলিয়ে যেতে এক সেকেন্ডও সময় লাগলো না। রুটোর মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো একটা প্রশ্ন জাগলো, এই যা এখানে কেন, তাও আবার এলটান ভাইয়ের এত কাছে? আশেপাশের পরিবেশ আর এলটানের শরীর ভাষা পর্যবেক্ষণ করতে রুটোর মুখটা হা হয়ে গেল। সে আতঙ্কে নিজের মুখে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, ইন্না লিল্লাহ, না এটা হতেই পারে না, পৃথিবী কি উল্টে গেল নাকি? ঠিক সেই মুহূর্তে মেহরাব হন্তদন্ত হয়ে রুটোর পাশে এসে দাঁড়ালো। রুটোকে পাথরের মূর্তি ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তো, মরা মানুষ দেখার মতো ফ্যাকাশে হয়ে আছিস কেন? রুদ্র কাপা কাপা আঙুলে নিচের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, আচ্ছা মেহরাব ভাই, ওই মেয়েটাকে, ওই যে ভাইয়ার পাশে বসে আছে। মেহরাব দাঁত বের করে একগাল হেসে বলল, কে মানে? ওই তো আমাদের ভাবি, এই যা ভাবি। না। মেহরাবের কথা শেষ হওয়ার আগে এক গগনবিদারী চিৎকার দিয়ে নিজের বুকে হাত দিয়ে বসে পড়ল রুদ্র। তার সাথের ক্রাশ এখন তার এলটান ভাইয়ের বউ। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? ঠিক তখনই রুটো দেখলো সারা এইজাকে নিয়ে সিঁড়িতে উপরের দিকে আসছে। রুটোর অবস্থা তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশের একটা রুমে ঢুকে সচরে দরজা বন্ধ করে দিল। দরজায় পিঠিকে রুটোর পায়ে ফুপিয়ে ওঠার ভঙ্গিতে বলল, না আমি এটা মানবো না। খোদা, তোমার দুনিয়ায় কি আর মেয়ে ছিল না? শেষমেশ আমার ক্রাশে আমার ভাবি হলো, আমি কেন মরলাম না? রুজু যখন নিজের ভাগ্যের উপর বিলাপ করছে তখনই বাইরে থেকে দরজায় প্রচন্ড ধাক্কা পড়ল। সারার কণ্ঠ শোনা গেল, আরে আমার রুমে কে ঢুকলো? এই দরজা খুল বলছি। রুটোর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। চারপাশে তাকিয়ে দেখলো সে ভুল করে সারার রুমে ঢুকে পড়েছে। দূর ছাতার মাথা, আর কোনো রুম পেলাম না, এখানেই মরতে এলাম। সারা বাইরে থেকে আরো জোরে চিৎকার শুরু করলো। রুটো তখন ঘামছে। তার মনে হলো এখন যদি সারা তাকে এই রুমে আবিষ্কার করে আর এলটান ভাই জানতে পারে যে সে তার বউকে ক্রাশ ভাবত, তবে তার হাড় রাস্তা থাকবে না। সে মনে মনে দোয়া পড়তে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচাও, আর কোনোদিন ভাবির দিকে চোখ দেব না। এলটান ভাই জানলে আমাকে জ্যান্ত কবর দেবে। আর কোনো উপায় না দেখে রুটো জানালার পাশে থাকা ব্যালকনির দিকে দাঁড়ালো। নিচে বাগান দেখা যাচ্ছে। জীবন বাঁচাতে রুটো চোখ বন্ধ করে ব্যালকনি থেকে এক বিশাল লাফ দিল। ধপাস করে নিচে ঘাসের উপর পড়তেই তার মনে হলো কোমরের হাড়গুলো সব জায়গা মতো নেই। যন্ত্রণায় সে কুকড়ে গেল। ঠিক সেই সময় এলটান একটা জরুরি অপারেশনের জন্য হাসপাতালের দিকে যাচ্ছিল। রুটোকে বাগানের ধুলোবালি মেখে গড়াগড়ি করতে দেখে সে ভ্রুকুচকে ওদিকে এগিয়ে গেল। গম্ভীর গলায় ডাকলো, কিরে রুটো, কি হয়েছে তোর? এখানে এভাবে ধস্তাধস্তি করছিস কেন? এলটানের বাজখাই গলা শোনা মাত্রই রুটোর সব ব্যথা ভোজবাতির মতো উধাও হয়ে গেল। সে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার ফ্যাকাশে মুখ দেখে মনে হচ্ছে সামনে সাক্ষাৎ আজরাইল দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে সে বাড়ির মেইন গেটের দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, উনি আমার বোন, একদম নিজের আপন বোন, কোনো ক্রাশ ট্রাশ না। আল্লাহ আমাকে এলটান এহসানের হাত থেকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আর আসছি না এই বাড়িতে। রুটোর উন্মাদের মতো আচরণ দেখে এলটান থমকে দাঁড়িয়ে রইল। কিছু একটা বলতে যাবে এই সময় তার ফোনে কল এলো। সময়ের অভাবে সে আর রুটোর পেছনে না ছুটে গাড়িতে গিয়ে বসলো। তবে মনে মনে ঠিক করলো এই আকরটাকে পরে সাইজ করতে হবে। অবশেষে রুমের দরজাটা খুলতে পেরে হাফ চেয়ার বাঁচলো সারা। দরজা খোলার সাথে সাথেই সে শিকারি বিড়ালের মতো রুমের আনাচে কানাচে চোখ বুলাতে শুরু করলো। তার নিশ্চিত ধারণা ভিতরে কেউ একজন ছিলই, কিন্তু পুরো রুম তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। এই যে ভ্রুকুচকে রুমের চারপাশ দেখে নিয়ে বলল, কই সারা, কেউ তো নেই রুমে। তুই বোধহয় ভুল শুনেছিস। সারাও কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। সে নিজের মনেই বিড়বিড় করলো, সেটাই তো দেখছি, কিন্তু দরজায় তো পরিষ্কার খিল দেওয়া ছিল। ঠিক তখনই মেহরাব দরজার পাল্লায় হেলান দিয়ে দাঁড়িয়ে এক বাঁকা হাসি দিল। সারাকে খোঁচা মারার এমন সুযোগ সে হাতছাড়া করতে রাজি নয়। সে দাঁত বের করে বলল,
মনে হয় তোমার মতোই কোনো পেতনি রুমে ঢুকে বসেছিল, এখন আমাকে দেখে চলে গেছে ভয়। রাগে সারার মাথার রোগ ফুলে ওঠে। সারাও এবার মেহরাবের উদ্দেশ্যে বলে, হ্যাঁ, এমন জোকারকে দেখলে যে কেউই ভয় পাবে। ব্যাস, শুরু হয়ে গেল দুইজনের সেই চিরচেনা তুমুল ঝগড়া। কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি নয়। এজা দরজার পাশে দাঁড়িয়ে তাদের এই খুনসুটি আর কথার লড়াই বেশ উপভোগ করছিল। ঝগড়ার এক পর্যায়ে সারা ধৈর্য হারিয়ে মেহরাবকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, এখন যদি এই মুহূর্তে আমার রুম থেকে বের না হও তবে তোমার কপালে আজ অশেষ দুঃখ আছে। বের হও বলছি। মেহরাব দরজার বাইরে যেতে যেতে এজাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, ভাবি দেখছেন তো, আস্ত একটা দজ্জাল ননদ পেয়েছেন আপনি। ভাবি আর ননদ, এই দুটো শব্দ কানে যেতেই এজার গাল দুটো মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। এক অদ্ভুত ভালো লাগার শিহরণ খেলে গেল তার মনে, কিন্তু পরক্ষণে নিজের ভাবনায় লজ্জা পেয়ে সে সশব্দে নিজের গালে দুই হাত দিয়ে মাথা নাড়াতে লাগলো। বিড়বিড় করে নিজেকেই শাসন করলো, না না, এসব আমি কি ভাবছি, ছি। সারা মেহরাবকে বিদায় করে সজোরে দরজা বন্ধ করে দিল। তারপর এজার দিকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাদ দেবে বাদরটার কথা, তুই বরং চট করে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটা আরামদায়ক ড্রেস বের করে দিচ্ছি। এই যে ক্লান্তিতে মাথা নেড়ে সায় দিল। সারা জেনে আলমারি থেকে কাপড় নিয়ে ড্রেসিং টেবিলের দিকে ফিরল, অমনি তার চোখ ছানা বড়া হয়ে গেল। ড্রেসিং টেবিলের উপরটা একদম ফাঁকা, তার শখের দামি ফেস প্যাক, ক্রিম কিচ্ছু নেই সেখানে। সারার বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না যে এটা কার কীর্তি। একটু আগে মেহরাব যে পেতনির জিনিসের কথা বলছিল এলটানকে, সেটা অন্য কেউ নয়, স্বয়ং সারা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সারা জানালার কাছ কাঁপিয়ে এক আকাশ করা চিৎকার দিল, মেহরাবের বাচ্চা, তোর একদিন কে আমার একদিন, আমার কসমেটিক্স ফিরিয়ে দে বলছি। সারারি সেই গগনবিদারী চিৎকারে পাশে দাঁড়িয়ে থাকা এইজা চমকে উঠে দুই কানে হাত চেপে ধরল। সে ভাবল এই বাড়িতে থাকা মানেই হচ্ছে প্রতি মুহূর্তে কোনো না কোনো ধামাকার জন্য প্রস্তুত থাকা। ইস্টার্ন ভিলার বিশাল ছাদটি আজ এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে আছে। শহরের যান্ত্রিক আলো দূরে কোথাও ফিকে হয়ে আসছে, আর মাথার উপর শরতের রূপলি চাঁদটা যেন তার সমস্ত স্নিগ্ধতা ঢেলে দিয়েছে এই বাড়ির উপর। এই যে রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, তার পরনে সারার দেয়া এটি হালকা ল্যাভেন্ডার রঙের জর্জেট কামিজ। চুলগুলো আজ খোলা, বিকেলের ভেজা ভাব কাটিয়ে সেগুলো এখন সিল্কের মতো পিঠের উপর ছড়িয়ে আছে। মৃদু বাতাসে কয়েকটা অবাধ্য চুল বারবার তার নাকে মুখে এসে আশ্রে পড়ছে, আর এই যে বিরক্ত হয়ে সেগুলো কানের পেছনে গুজে দিচ্ছে। হঠাৎ করে এই জানাকে এক পরিচিত সুঘ্রাণ ভেসে এলো, চন্দন আর নামী পারফিউমে মিশ্রিত সেই তীব্র পৌরুষদীপ্ত ঘ্রাণ, যা কেবল একজনেরই হতে পারে। এই যা না তাকেও বুঝতে পারল এলটান তার পেছনে এসে দাঁড়িয়েছে। হাসপাতাল থেকে কখন ফিরলেন? এই যা শান্ত স্বরে জিজ্ঞেস করল। এলটান উত্তর দিল না। এই যাকে প্রথমবারের মতো খোলা চলে দেখে তার হার্টবিট পুনরায় বেড়ে যায়। সে ধীর পায়ে এগিয়ে এসে এই যার ঠিক পাশটিতে দাঁড়ালো। এলটান এখন কালো রঙের একটা শার্ট পরে আছে, হাতাগুলো কোনই পর্যন্ত গোটানো। শার্টের গাঢ় রঙের বিপরীতে তার ফর্সা গায়ের রং আর তীক্ষ্ণ পৌরুষদীপ্ত অবয়ব যেন আজ চাঁদের আলোকেও হার মানাচ্ছে। এলটান তার সেই বিখ্যাত চিকন ফ্রেমের চশমাটা খুলে শার্টের পকেটে রাখলো। চশমা ছাড়া তার বাদামি চোখ জোড়া এখন আরো বেশি গভীর, আরো বেশি মায়াবী। পাশের মানুষটা কি আকাশের চেয়ে বেশি আকর্ষণীয় নয়? এলটানের কণ্ঠস্বরে আজ কোনো গাম্ভীর্য নেই, বরং আছে এক ধরনের নেশাতুর মাদকতা। এই যে এবার মাথা ঘুরিয়ে এলটানের দিকে তাকালো। চাঁদের আলোয় এলটানের চোখের মনি দুটো চিকচিক করছে। এই যে একটু আমতা আমতা করে বলল, আপনি এখানে কেন? এলটান এবার বাঁকা হাসলো। আমার বউ এখানে, তো আমিও তো এখানেই থাকবো, তাই না? এলটানের কথায় এইজার দৃষ্টি এলোমেলো হয়ে যায়। এলটান এবার একটু ঝুঁকে এলো এইজার দিকে। এইজা অনিচ্ছা সত্ত্বেও এক কদম পিছিয়ে গেল, কিন্তু পেছনের রেলিং তার পথ আঁকলে দাঁড়ালো। এলটান তার দুই হাত রেলিং এর উপর রেখে এইজাকে নিজের বাহু বন্ধনের মাঝে বন্দী করে ফেলল। এই যে প্রতিবার আমাকে দেখে তোমার চোখের মনে কেঁপে ওঠে, হার্টবিট অস্বাভাবিক হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলে এটা কোনো অপরিচিত মানুষের জন্য হয় না। এলটানের তপ্ত নিঃশ্বাস এইজার কপালে বিচ্ছে। এই যে কোনো মতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, দূরে যান, এত কাছে এসেছেন কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? এইজার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। ভাববে স্বামী তার স্ত্রীর সাথে জ্যোৎস্না বিলাস করছে, এতে দোষের তো কিছু নেই। এইজা বুঝলো এই লোককে যুক্তিতে হারানো অসম্ভব, তাই সে হাল ছেড়ে দিয়ে ঘুরে পুনরায় চাঁদ দেখতে থাকলো। এলটানের হাতের ঘেরারূপের মাঝেই সে আবদ্ধ। এলটান তাকিয়ে আছে তার দিকে, আর তার মনে পড়ে যাচ্ছে আগের একটা কাহিনী। এইজাকে প্রথম দেখার পর থেকে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে এলটান তাকে দেখতে যেত। সেদিন এইজার কলেজ ছুটি হয়েছিল, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল সে। ঠিক তখনই এক যুবক উপরের দিকে উঠছিল। প্রায় ধাক্কা লাগার উপক্রম হয়েছিল তাদের। ছেলেটি এইজাকে পতন থেকে বাঁচাতে হাত বাড়িয়েছিল, কিন্তু এইজা পরপুরুষের স্পর্শে এড়াতে সে নিজেকে সজোরে সরিয়ে নিল এবং ভারসাম্য হারিয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। দূর থেকে গাড়িতে বসে এলটান সবটা দেখছিল। তার মনে সেদিন বিস্ময় আর ভালো লাগা একই সাথে দানা বেঁধেছিল। যে মেয়ে সামান্য স্পর্শ এড়াতে নিজের শরীরের জখমকে তুচ্ছ করে, তাকে না ভালোবেসে থাকা যায় না। অতীতের চিন্তা থেকে বের হয়ে এইজার দিকে তাকালো এলটান। মুচকে এসে মনে মনে ভাবল, যদি সত্যিই তুমি স্মৃতিশক্তি হারাতে ড্রামা কুইন, তবে এতক্ষণে আমি আইসিইউতে থাকতাম। তোমার এই রাগ, ভুল বোঝা, কষ্ট সব আমি দূর করবো ইনশাল্লাহ। তুমি না বললেও আমি ঠিকই শুনে নেব, তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝে নেব। আমার ভালোবাসায় ঠিকই তোমায় আগলে নেব। গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? মেঘালয়ের নাটকীয় ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরো এক দফা হাসির রোল পড়ল। মেঘ পেছনে ফিরে দেখলো তার ফুফা রহমান সাহেব ডাকছে তাকে। মেঘালয় এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে এসে তার ফুফার কাছে গিয়ে বলল, কিছু বলবেন? তোমার মায়ের ঘরে আমার মোবাইলটা চার্জে রেখেছিলাম, মোবাইলটা এনে দেবে? মা কি ঘরে নেই?
মেঘালয় চিন্তিত স্বরে প্রশ্ন করলো। রহমান সাহেব জবাবে বললেন, ভাবি তো সাদে গেছে। আচ্ছা আপনি ওয়েট করুন, আমি মোবাইল নিয়ে আসছি। মেঘালয় এবার হাঁটতে শুরু করলো তার মায়ের রুমের উদ্দেশ্যে। এদিকে আলো শাড়িটা খুলে দেখলো বেশ চমৎকার একটা শাড়ি, আকাশি রঙা জামদানি শাড়ি, সাদা ব্লাউজ এবং পেটিকোট। আলো দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর ওয়াশরুমে গিয়ে পরনের কাপড় ছেড়ে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু বিপত্তি বাধে শাড়ির কুচি করার সময়, বারবার হাত থেকে কুচির ভাঁজ খসে পড়ছে। আলো বিরক্ত হয়ে শেষবারের মতো শাড়িতে কুচি তুলছিল। ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মেঘালয়। আলো ওয়াশরুমে থাকায় টের পেল না ঘরে কেউ প্রবেশ করেছে। মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল, তারপর ঘর থেকে বের হবার সময় খেয়াল করলো ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে। মেঘালয় ফোঁস করে একটা নিঃশ্বাস পেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ অফ করতেই ভেতর থেকে কে জানি এক প্রকার ছুটে বেরিয়ে এলো। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। কি হলো, এটা কি ছিল? পরক্ষণে পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। আলো তার দিকেই তাকিয়ে আছে। বিস্মিত হয়ে তাকিয়ে থাকা আলোর হাতের আঙুলের ফাঁক থেকে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে শাড়ির কুচি। মেঘালয় চট করে পেছনে ঘুরে গেল। আলো যখন টের পেল কি ঘটলো, তার সঙ্গে ততক্ষণে কিছুই করার ছিল না। এই একটা মানুষের সামনেই কেন যে সে বারবার ভুল করে, এই যে তাকে এখন কি ভাবছে মানুষটা। আলো চট করে শাড়ির কুচির অংশগুলো তুলে বুকের মাঝে জড়িয়ে ধরলো। তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, লাইট অফ হয়ে গেল হুট করে। আপনি একটু সরে দাঁড়াবেন, আমি ওয়াশরুমে যাব। ব্যাস এই একটা কথার অপেক্ষায় ছিল মেঘালয়। মেঘালয় ঠিক একইভাবে পেছনে ফিরে থাকা অবস্থায় সরে দাঁড়ালো। আলো ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আর মেঘালয় প্রচন্ড অস্বস্তি নিয়ে তার মায়ের ঘর থেকে বের হলো। সাদের উদ্দেশ্যে যেতে যেতে মেঘালয়ের চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। কিন্তু মেঘালয়ের মনে একটাই প্রশ্ন উদিত হচ্ছে বারবার, আলো এই বাড়িতে, কিন্তু কিভাবে সম্ভব? আলোর অস্তিত্ব হয়তো নিছক মস্তিষ্কের ভ্রম বই, আর কিছুই নয়। কিন্তু সেই মুহূর্তে আলোর ভয় পাওয়া কণ্ঠে বলা কথা, সেগুলোও কি ভ্রম? কার কাছে আছে মেঘালয়ের মনে জাগা প্রশ্নের উত্তর? হাঁটতে হাঁটতে অবশেষে ছাদে পৌঁছে যায় মেঘালয়। তার ফুফাকে মোবাইল দিয়ে তার মায়ের কাছে যায়। মাহারিন তখন বাবুর্চির সঙ্গে কিছু নিয়ে কথা বলছিল। মেঘালয়কে দেখে মাহারিন মুচকি হেসে ফেলল। তারপর বলল, কিরে বাবা, মুখ কালো করে রেখেছিস কেন? তুমি একটু সাইডে আসবে মা, কথা ছিল। মাহারিন বাবুর্চিকে সব বুঝিয়ে দিয়ে মেঘালয়ের সঙ্গে চলে এলো ছাদের উত্তর দিকে। মেঘালয়কে যেন পুরো অস্বস্তি ঘিরে ধরেছে। মাহারিন ছেলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে কেন? আলোকে তোমার ঘরে দেখলাম কেন? মেঘালয়ের মুখ থেকে আলোর নাম শুনে মাহারিন হায় আল্লাহ বলে কপালে হাত দিয়ে বলল, দেখছিস আমি কতটা ভুলো মনা। মেয়েটাকে সেই কখন ঘরে রেখে এসেছি, দরজা তো বাহির থেকে বন্ধ ছিল। কে খুলে দিল দরজা? আলো ঠিক আছে তো? মাহারিনের অস্থির চিত্তে বলা কথাগুলো শুনে মেঘালয় ভ্রু কুঁচকে বলল, তার মানে আলো সত্যি সত্যি আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ, সকালে আমি আর কাব্য গিয়েই তো ওকে নিয়ে এলাম। এখন কোথায় আছে আলো? মাহারিন প্রশ্ন করলো ঠিকই, কিন্তু মেঘালয়ের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষাটুকু করলেন না। ছাদ থেকে নেমে পড়লেন। কিন্তু কাব্য ভাই আমাকে জানালো না কেন? আর সবচেয়ে বড় কথা, মা আলোকে নিয়ে এত কনসার্ন কেন? আলোর নামটা মুখে আসতে না আসতেই আবারও সেই দৃশ্য হানা দিল মেঘালয়ের মনস্পটে। মেঘালয়ের উফ এলটান, মেয়েটাকে অন্তত শান্তি মতো খেতে দিত। আর মেডিকেলে পড়লে যদি মানুষ মেন্টাল হয়, তবে তো তুইও মেন্টাল দের প্রফেসর, তুই তো বড় লেভেলের পাগল। এলটানের মায়ের কথা এই যে শব্দ করে হেসে উঠল। ডিনার টেবিলের গাম্ভীর্য ছাপিয়ে হাসির রোল পড়ে গেল। এলটান এবার একটু দমে গিয়ে প্রসঙ্গ পাল্টাতে তার চাচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রুটো কোথায়? ওকে দেখছি না ডিনার টেবিলে। রুটোর মা চিন্তিত মুখে উত্তর দিলেন, হ্যাঁ রে এলটান, আমি ওকে বিকেল থেকে দেখছি না, বারবার কল দিচ্ছি কিন্তু ফোনও ধরছে না। আচ্ছা তুমি বেশি চিন্তা করো না, আমি খেয়ে উঠে ওকে কল করে দেখছি। এলটান আশ্বাস দিল। খাওয়া শেষে সবাই যখন রুমের দিকে যাচ্ছে, তখন এলটান হঠাৎ গম্ভীর স্বরে এই জায়গায় থামালো। 5 মিনিটের মধ্যে বই নিয়ে আমার রুমে আসবে। এই যে অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। কেন? কাল যে তোমার আইটেম আছে তা কি ভুলে গেলে? প্রিপারেশন কি খুব ভালো? এলটানের স্বরে এখন কেবল একজন দায়িত্বশীল শিক্ষকের সুর। আমি সকালে উঠে পড়ে নেব, এই যা সংক্ষেপে উত্তর দিল। তুমি যে কত সকালে ঘুম থেকে ওঠার মেয়ে তা আমার খুব ভালো করে জানা আছে, দেরি না করে চলে আসো গো। এলটানের গম্ভীর ধমকে এই যার কথা বাড়ানোর সাহস পেল না। বই আনতে যাওয়ার পথে বারান্দায় সারার সাথে দেখা হতে এই যা কচকচ করে উঠল, তোর ভাই আস্ত একটা শয়তান, ডিকশনারিতে শয়তান শব্দের বদলে ওনার নাম রাখা উচিত। সারা এজার কথায় সায় দিয়ে ফিক করে হেসে দিল। এজা গটগট করে চলে যেতে সারা আপন মনে হাসতে লাগলো। এলটানের রুমের ভেতর পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো এজা। সিলিং থেকে ঝুলছে একটি বিশাল ক্রিস্টাল
ডিজিটাল ঝাড়বাতি, যার টিমটিমে উষ্ণ আলো পুরো ঘরকে মায়াবী করে রেখেছে। ঘরের দেয়ালগুলো ধূসর এবং অফ হোয়াইট রঙের মিশেল, যা আভিজাত্যের পরিচয় দিচ্ছে। একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল এক বুকশেলফ, যেখানে কয়েক হাজার মেডিকেল এবং সাহিত্যের বই সুশৃঙ্খলভাবে সাজানো। রুমের ডান দিকের দেয়ালটা সম্পূর্ণ কাচের তৈরি, যেখান থেকে রাতের শহর আর জ্যোৎস্নার আলো সরাসরি বিছানায় এসে পড়ে। মাঝখানে রাখা বিশাল কিং সাইজ বেড, মেঝে জুড়ে বিছানো হয়েছে পারস্য শৈলীর নরম কার্পেট। এই যে সব আভিজাত্য দেখে কিছুটা ভরকে গেল। সে তার বইগুলো শক্ত করে চেপে ধরে পড়ার ভান করে কোনার ডিক্কার একটি ভেলভেট সোফায় বসতে গেল, কিন্তু উত্তেজনায় হোক বা অন্যমনস্কতায় সোফায় বসতে গিয়ে পড়ে যায়। এটান একটা দীর্ঘশ্বাস ফেলে এই জায়গায় একদম পাচাগোলা করে কোলে তুলে নিল। তার চোখে মুখে কৌতুক আর বিরক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। এলটান তার গভীর কণ্ঠে বলল, এখনো ঠিক করে বসতেও শিখলে না ড্রামা কুইন? তোমাকে দেখছি সারা জীবন কোলে নিয়ে ঘুরতে হবে। হঠাৎ এভাবে শুনে ভেসে ওঠে এই যে প্রচন্ড লজ্জিত হলো। সে ছটফট করে বলল, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন বলছি। এলটান তার ভ্রু কুচকে তাকালো, একটু বাঁকা হেসে বলল, ছেড়ে দেবো? সত্যিই তো? হ্যাঁ ছাড়ুন, এইজা জেদ ধরে বলল। এলটান যেন কথা শোনার অপেক্ষাতেই ছিল। সে হাত আলগা করে এইজাকে নিচে ফেলে দিতে চাইল। মেঝেতে পড়ার ভরে এইজা আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে এলটানের গলা জড়িয়ে ধরল। আরে আমাকে নিচে ফেলছেন কেন? সেফ জায়গায় নিয়ে বসান। এইজার এই কাণ্ড দেখে এলটান আর হাসি চেপে রাখতে পারল না। তার গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে থাকা সেই মন খোলা হাসিটা ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হলো। সে হাসতে হাসতেই এইজাকে নিয়ে স্টাডি টেবিলের আরামদায়ক চেয়ারটিতে বসিয়ে দিল। এক মুহূর্তে এলটানের হাসি মুখ আবার সেই চিরাচরিত গম্ভীর শিক্ষকের মতো হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ল্যাম্পটা জেলে দিয়ে হুকুমের সুরে বলল, নাও এবার বই খোলো। এই যে এবার বাধ্য ছাত্রীর মতো বই খুলল। রুমের এক কোণে ঘুটঘুটে অন্ধকারে হাঁটুতে মুখ গুজে বসে আছে রুদ্র। বাইরে চাঁদের আলো ঠিকতে বলল, এই ঘরটা যেন এক টুকরো শোকের আস্তানা। তার বন্ধুর বাসার এই গেস্ট রুমটাকে সে গত কয়েক ঘন্টায় দেবদাস হওয়ার উপযুক্ত স্থানে পরিণত করেছে। কানে ইয়ারফোন গোজা, চোখে পানি টলমল। ফোনের স্ক্রিনে একটা বিরহের গান চলছে, আর রুদ্র নিজেকে ভাবছে পৃথিবীর সব থেকে একা এবং ব্যর্থ প্রেমিক। গানের সুর যখন চরম মাত্রায় পৌঁছালো, রুদ্র চোখ বুজে গানের কথাগুলো অনুভব করছিল। কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময়। ঠিক তখনই রুদ্র হৃদয়ে বিদ্যা থাকা সুরটা এক ঝটকায় কেটে গিয়ে উচ্চস্বরে এক মহিলা কণ্ঠে বেজে উঠল, বিম্বার, এতে আছে 100 লেবুর সুবাস। মুহূর্তেই রুদ্রর শোকাতুর পরিবেশটা ধুলোয় মিশে গেল। রুদ্রর মনে হলো তার হৃৎপিণ্ডের উপর কেউ 100টা লেবু একসাথে চেপে দিয়েছে। সে রাগে আর বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের ফোনটা বিছানায় আছাড় মারল। 100 লেবুর গুষ্টি গিলাই। রুদ্র গজগজ করে উঠল। ছাতার মাথা, এরা শান্তিতে একটু বিরহ উপভোগ করতে দেয় না। একটা মানুষ মরলেও কি এরা বিজ্ঞাপন দিয়ে বলবে 100 লেবুর সুবাসে শেষ বিদায় দিন? সে হতাশায় চুলে হাত বলিয়ে আবার মেঝেতে বসে পড়ল। তার বিরহের তরি মাঝপথে 100 লেবুর সুবাসে ঢুকে গেছে। সে এখন কাঁদবে না হাসবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর সে আবার কাঁদো কাঁদো মুখে বিড়বিড় করে বলল, আমার ভাগ্যটাই খারাপ, ভালোবেসেও শান্তি নেই। আবার ছাকা খেয়ে বিরহ পালন করতে গেল এই 100 লেবুর বিজ্ঞাপন বাগড়া দেয়। দুনিয়াটাই নিষ্ঠুর। রুদ্রর ভাবনা জগৎটা সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। একটু আগে যেখানে শোকের মাতম চলছিল, সেখানে এখন উত্তেজনার পারতুঙ্গে। সে বিছানায় ধপাস করে বসে নিচের কপালে একটা চড় মারল। ওই মেয়েটা, ওর নামই তার মানে রিয়া ছিল। নিজের নাম নাচতে নাচতে বলেছে শয়তানটা, আর আমি গাধার মতো সেটা বিশ্বাস করে বসে আছি। রুদ্র আগে ফুসতে ফুসতে বলতে লাগলো। তার মনে পড়লো রিয়া নামের সেই মেয়েটি তাকে কিভাবে ঘোল খাইয়েছিল, কিন্তু পরক্ষণেই তার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল, যেন অন্ধকার ঘরে হঠাৎ কেউ 1000 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিয়েছে। ওয়েট, আমি তো ভাইকে বলেছি আমি রিয়ার প্রেমে পড়েছি, এই যা তো আর বলিনি। ওয়াও, এটা আগে মাথায় আসেনি কেন? ইয়েস, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে যাব। রুদ্র খুশিতে বিছানায় একটা ডিগবাজি খেলো, কিন্তু আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েক সেকেন্ড। একটা নতুন দুশ্চিন্তা তীরের মতো তার বুকে এসে বিঁধল। সে থমকে গেল। না, তবে এই যা, সরি, ভাবি যদি ভাইকে বলে দেয় আমি তাকে এতদিন ডিস্টার্ব করেছি, ভাইয়া তো আস্ত একটা জল্লাদ, আমাকে আস্ত রাখবে না। রুদ্রর কাল্পনিক দুনিয়া দেখলো এলটান ভাইয়া তার কিডনি, লিভার, হার্ট নিয়ে লবণ মরিচ লাগাচ্ছে। না, ভয় তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সে আবার আতঙ্কিত হয়ে ফুপিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। নিজের চুলে একটা ঝাড়া দিয়ে সে বিড়বিড় করলো, না রুদ্র, তুই সাহসী, লেটস গো। বিপদের সম্মুখীন হতে শিখ, মনে রাখিস তুই পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি। রুদ্র যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তি বলে মোটিভেশন দিচ্ছিল, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শান্ত করে হঠাৎ এমন শব্দে বেচারা রুদ্র ভয় পেয়ে 3 হাত লাফিয়ে উঠল। কলিজাটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। কাপা কাপা হাতে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার হার্টবিট বন্ধ হওয়ার দশা। উপরে বড় বড় অক্ষরে জলজল করছে ভাইয়া। রুদ্রর কপালে সাথে সাথে ঘাম জমে গেল। এলটান ভাইয়া কল করেছে, মানে নিশ্চিত কোনো বিপদ। সে ঢোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয় কাটাতে কাটাতে সে ফোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, শান্ত রুদ্র, শান্ত, ভাইয়াকে বুঝতে দিবি না যে তুই ভয়ে আছিস, বিয়া ম্যান। সে ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে এলটানের সেই ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কই তুই? কাল সকালের মধ্যে যদি তোকে বাসায় না দেখি তবে তোকে আমি ল্যাবে চালান করে দেবো, কথা পরিষ্কার? রুদ্র মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কোনো মতো বলল, ঠিক আছে ভাইয়া, জাস্ট ফ্লাইং করে চলে আসবো। শপিং মলের ঝলমলে আলো নিচে সারা আর মেহরাবের খুনসুটি যেন থামার নামই নেই। একটু আগেই পার্কিং লটে মেহরাবকে ইচ্ছে মতো কিলচর ঘুষি মেরে নিজের হাতের সুখ করে নিয়েছে সারা। বেচারা মেহরাব এখন গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে আছে, আর সারা রাজকীয় ভঙ্গিতে কসমেটিক্স শপের দিকে এগোচ্ছে। সারা একটা দামি লিপস্টিকের শেড পরীক্ষা করতে করতে আর চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাবের বিমর্ষ মুখ দেখে তার মায়া লাগাতো দূর, উল্টো
উল্টো জেদ আরো বেড়ে গেল। সে মেহরাবের দিকে আঙুল উঁচিয়ে বেশ দাপটের সাথে বলল, আমার সব জিনিস একদম সুদে আসরে কিনে দেবে, বুঝলে? ওই যে আমার মেকআপ বক্সটা সেদিন নষ্ট করেছিলে, আর আজ সকালে যে ফালতু মজাটা করলো, সবকিছুর জরিমানায় দিতে হবে আজ তোমাকে। মেহরাব পকেট থেকে মানিব্যাগটা একবার বের করে করুণ চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। বিড়বিড় করে বলল, জরিমানা তো দিচ্ছি, তার উপর যে মারটা মারলে, আমার তো মনে হচ্ছে মেকআপ বক্সের বদলে আমার হাড়গড় মেরামতের বিল দিতে হবে। সারা ভ্রুকুচকে ফিরে তাকাতে মেহরাব চট করে একটা 32 দাঁত বের করা হাসি দিয়ে বলল, আরে না না, আমি বলছিলাম যে শুধু কসমেটিক্স কেন, আপনি চাইলে ওই পাশের দামি ব্যাগটাও নিতে পারেন, আপনার খুশিতেই তো আমার সুখ। সারা এবার বিজয়ের হাসি হাসলো। এই তো লাইনে এসেছো, চলো এবার আইশ্যাডো প্যালেটগুলো দেখি। শপিং মলের মেকআপ কাউন্টারের সামনে তাদের কাণ্ড দেখে আশেপাশের লোকজন রীতিমতো হা করে তাকিয়ে আছে। মেহরাব এক হাতে সারার 4-5টা শপিং ব্যাগ ধরে আছে, আর অন্য হাতে নিজের গাল চুলকাচ্ছে, যেখানে একটু আগে সারা তার নখের আলতো আদর দিয়ে এসেছে। সারা একটা দামি ফাউন্ডেশনের বোতল হাতে নিয়ে মেহরাবের দিকে এগিয়ে এলো। এই যে মিস্টার, এদিকে মুখ করুন তো। মেহরাব 2 কদম পিছিয়ে গিয়ে আতঙ্কিত স্বরে বলল, আবার কি? ওই বিষাক্ত রং কি এখন আমার মুখে মাখাবে নাকি? বিষাক্ত মানে? এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তোমার ওই তামাটি মুখে একটু লাগিয়ে দেখি সেটা ঠিক আছে কিনা। সারা এক প্রকার জোর করেই মেহরাবের গালে ফাউন্ডেশন ঘষে দিল। মেহরাব রাগে ফুসতে ফুসতে বলল, সারা, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো। কসমেটিক্স কিনতে এসে তুমি আমাকে দিয়ে ডেমো দেখাচ্ছ? মানুষ ভাবছে আমি মেকআপ করছি। সারা পাত্তাই দিল না। সে উল্টো একটা গাঢ় লাল রঙের লিপস্টিক বের করে মেহরাবের হাতের উপর সোয়াচ করতে করতে বলল, বেশি কথা বলবে না, মাথা গরম আছে। মেহরাব এবার সুযোগ বুঝে সারার হাত থেকে লিপস্টিকটা কেটে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বাঁকা হাসি দিয়ে বলল, কিনে তো দেবো, কিন্তু আগে আমাকে ধরে দেখান তো। ধরুন দেখি মেহরাবকে। বলি মেহরাব ব্যাগগুলো হাতে নিয়ে শপিং মলের ভিড়ের মাঝে দৌড় দিল। সারা চিৎকার করে উঠল, ওই দাঁড়াও, আমার লিপস্টিক দাও, চোর চোর। সারা তার হিল জুতো খটখট শব্দ করে মেহরাবের পিছু নিল। মেহরাব একবার থামছে, মুখ ভেঙচে দিচ্ছে, আর সারা কাছাকাছি আসতে আবার ভোদর। শপিং মলের সিকিউরিটি গার্ডরা কিং কর্তব্য বিমূল হয়ে তাকিয়ে দেখছে। একটা মেয়ে আর একটা ছেলে বাচ্চাদের মতো দৌড়াচ্ছে। এক পর্যায়ে মেহরাব একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। সারা হাঁপাতে হাঁপাতে সেখানে আসতেই মেহরাব হঠাৎ সামনে এসে বলল, সারা। সারা ভয়ে লাফিয়ে উঠে মেহরাবের পায়ের উপর নিজের হিল দিয়ে সজোরে পালা দিল। আউচ, মরে গেলাম। মেহরাব এক পায়ে নাচতে শুরু করলো। সারা এবার ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে বিজয়ের হাসি দিয়ে বলল, কেমন লাগলো? এখন চলো ওই দামি পারফিউম সেকশনে, আজ আপনার মানিব্যাগ খালি করেই আমি বাসায় ফিরবো। মেহরাব ল্যাংচাতে ল্যাংচাতে পেছনে হাঁটতে লাগলো আর বিড়বিড় করলো, পুরাই জল্লাদ। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখতে